আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাহাত বিশেষ। দর্শক, আজকে যেমনটি এই অনুষ্ঠানের শুরু থেকে আমরা শুরু করেছিলাম যে পুঁজিবাজারে এক ধরনের সূচকের অবনমন আমরা দেখতে পেয়েছিলাম ঢাকার পুঁজিবাজারে, যেটি আসলে চিটাগংয়ে হয়েছে। সূচক কমেনি, কিন্তু তাদেরও লেনদেনের অবস্থা বা অন্যান্য যে অবস্থানগুলো রয়েছে সেগুলো নেতিবাচক রয়েছে। ঢাকার স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারের সূচকটা একটু চট করে দেখে নিব, তাহলে আরও স্পষ্ট হবে। আজকে 9 পয়েন্ট কমেছে, বাজার 9 পয়েন্ট হারিয়েছে এবং তার অবস্থান 5247.54 পয়েন্টে ডিএসি এক্স অবস্থান করছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেই আসলে এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখুন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে 140টির দাম বেড়েছে, 210টির দাম কমেছে, 54টির দাম অপরিবর্তিত রয়েছে। চট করে একটু টার্নওভারটা দেখে নিব, তাহলে আমরা আরও স্পষ্ট হব যে আজকে পুঁজিবাজারের অবস্থান কী দাঁড়িয়েছে। আজকে পুঁজিবাজারে যদিও লেনদেন বেশ ভালোই হয়েছে, 819 কোটি 20 লাখ টাকার শেয়ার আজকে হাত বদল হয়েছে এবং আমি যেমনটি আপনাদের ধারণা করা হয়েছিল যে দেশে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথেই একটা ধাক্কা আসবে এবং সেই ধাক্কায় আসলে এরকম সূচকের পতন হতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই বিশ্লেষকরা করছিলেন। পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত আমরা এখন কথা বলবো। কথা বলতে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল হাসান আহমেদের সাথে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু টপ ট্রেডার্সগুলো আমাদের আসলো। আবুল হাসান মোহাম্মদ নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। এবং আমরা বলছিলাম যে এনার্জির ক্রাইসিসের ব্যাপারটা মনে হয় ধাক্কাটা অবশেষে লাগলো, এবং এই আজকে যে সূচকের অবস্থা, এটা কি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই নাকি অন্য কোনো ফ্যাক্টর রয়েছে? জানেন যে গতকাল জ্বালানি মন্ত্রণালয় আমাদের মোটামুটি সবগুলো জ্বালানি যেগুলো আমরা ব্যবহার করি সেই দামগুলো বাড়িয়েছে। সো যে দামগুলো বেড়েছে তার একটা ইম্প্যাক্ট অবশ্যই আমাদের এখানে আছে। যদি এটা আমাদের বিনিয়োগকারীরা এটা তাদের জন্য একটা প্রত্যাশিত ছিল, কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তাদের জ্বালানির দামটা সমন্বয় করেছে। বিশ্ববাজারে যখন ক্রুড অয়েলের প্রাইস 100 কিংবা 120-এর কাছাকাছি চলে গিয়েছিল, তখন মোটামুটি সবাই জ্বালানির দামের একটা সমন্বয় করেছিল। আমরা যেহেতু একটা ইনফ্লেশনের প্রেসারের মধ্যে ছিলাম, মুদ্রাস্ফীতির মধ্যে ছিলাম, সো আমাদের এখানে বা একটা নতুন সরকার এসেছিল, তো সরকারের একটা প্রায়োরিটি ছিল যে জনগণের যাতে দুর্ভোগ না হয়, সেই কারণে তারা প্রাইসের অ্যাডজাস্টমেন্টটা হয়তো করেনি। তো এখন করার কারণে মার্কেটে যে খুব একটা ইম্প্যাক্ট হয়েছে, 9 পয়েন্ট মার্কেট পড়েছে, সেই ইম্প্যাক্ট আমরা আসলে তেমন ভাবে আমরা দেখিনি। হয়তো এটা সামগ্রিক একটা কারেকশনের মতো হতে পারে। একটা তো শঙ্কা রয়েছে, আমরা অর্থনীতিবিদদের সাথে যখন কথা বলছিলাম তখন বলছিল যে একটা মূল্যস্ফীতি চাপের মধ্যে থাকা বাংলাদেশ সেটা ডাবল ডিজিটেও হতে পারে। যদি এরকম একটা অবস্থা দাঁড়ায়, মানে যদি ধরেন পরিবহন ব্যয় বাড়ে বা বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ে, সেক্ষেত্রে তো আসলে শেয়ার বাজারের প্রভাব কি মানে আরো ভয়াবহভাবে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা? যে দেখেন যে পাওয়ারের যে দামটা বাড়বে সেটা কিন্তু এটা অবশ্যম্ভাবী ছিল। এটা ব্যবসায়িক গোষ্ঠী থেকে শুরু করে শিল্প কারখানা যারা চালায় তারা সবাই এটা জানতো। বিশেষ করে ডিজেল এবং ফার্নেস অয়েল, বৈদ্যুতিক আমাদের যে প্ল্যান্ট গুলো আছে সেগুলো চালাতে আমাদের ফার্নেস অয়েল লাগে, আমাদের ডিজেল লাগে, এলএনজি লাগে, এগুলো প্রায় সবই কিন্তু বিশ্ববাজারে বেড়েছে এবং আমাদের আমদানি খরচও এই জন্য অনেক বেড়েছে। তো এটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। কস্ট অফ বিজনেস আপনার বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে। এবং যেহেতু সরকারকে বেশি দামে এই জ্বালানির সন্ধান করতে হচ্ছে বা কিনতে হচ্ছে, স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে, আপনি জানেন যে অলমোস্ট আমরা $2 বিলিয়ন খোঁজে আছি, যে আমাদের যে এক্সট্রা যে খরচটা জ্বালানির ক্ষেত্রে হচ্ছে সেই খরচটা মোকাবেলা করার জন্য। এটা আমাদের কিন্তু কারেন্ট ব্যালেন্সে একটা চাপ ফেলবে। যে কারেন্ট ব্যালেন্সের চাপ ফেলা মানে আসলে ইনফ্লেশনের যে প্রেশারটা সেটা বেড়ে যাওয়া। তার মানে হচ্ছে মানুষের যে ইনকাম, সেই ইনকামটা কমবে, সারপ্লাস ইনকামটা থাকবে না, যেটা আসলে সে ইনভেস্ট করতে পারতো কোথাও। পাশাপাশি যে কোম্পানিগুলো আছে তাদের যেহেতু বিজনেসের কস্ট অনেক বেড়ে যাবে, তাদের ইনকামের একটা ইম্প্যাক্ট আমরা হয়তো দেখব। তো এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোম্পানির একটা স্ট্র্যাটেজি অবশ্যই থাকতে হবে, যে এই যে কস্ট, এডিশনাল যে কস্টটা, জ্বালানি যে কস্টটা, সেটা কিভাবে তারা পাস অন করতে পারে টু দেয়ার গুডস এন্ড সার্ভিসেস। জি, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, তারপরে বাজেটে আসবো। একটু ছোট করে জানতে চাইবো যে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশের পরে এক ধরনের পরিবর্তন নিয়ে সবাই এক ধরনের সংস্কার নিয়ে, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে এক ধরনের সন্দেহের মধ্যে রয়েছেন, এবং যেটা আসলে আপনাদের সাথে খুব জড়িত। ভালো প্রতিষ্ঠানগুলো আসলে ব্যাংকই, যারা স্টক মার্কেট এখন ভালো করছে আর কি। তো এই 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 ঘটনা কি আবারও এক ধরনের অনাস্থা তৈরি করতে পারে, নাকি আবার ওই যে পুরনো মালিকানায় ফিরে যাওয়ার যে বিধান রাখা হয়েছে তার ফলে যারা বিনিয়োগকারীরা রয়েছেন
তাদের কি কোনো সুযোগ তৈরি হবে কিনা, মানে দুই দিকটাই বুঝতে চাই। যে সংস্কার সেটা তো আপনারা জানেন যে গত সরকারের পট পরিবর্তন গত বিগত মানে রাজনৈতিক সরকারের পট পরিবর্তনের পরেই ধরেন সরকার কাজগুলো শুরু হয়েছিল, অনেক আলোচনা হয়েছে, বেশ কিছু ডিসিশন বা সংস্কার ইতিমধ্যে নেওয়া হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন যে 5টা ব্যাংক একীভূত করা হয়েছে, সেই ডিসিশনটা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া হয়েছে। প্রভিশনের ব্যাপারে অনেক কার্যক্রম নেওয়া হয়েছে, অনেকগুলো ডিসিশন নেওয়া হয়েছে, যেগুলো আমরা মনে করি যে আমাদের ব্যাংকিং কার্যক্রমে যথেষ্ট ভালো বা ইতিবাচক কিছু ভূমিকা রাখবে। তবে এটাও সত্য যে আসলে রাতারাতি আসলে সবকিছু একভাবে লাইন আনা যায় না বা সবকিছু ঠিক করে ফেলা যায় না। কিছুটা চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে যেগুলো একটু একটু খারাপ ব্যাংক আছে, কিন্তু আমার মনে হয় যেগুলো যে একটু পলিসি সাপোর্ট দেওয়া যায় কিংবা কোনো আর্থিক সাপোর্ট দেওয়া যায়, সেগুলো যদি আবার একটু ঘুরে দাঁড়াতে পারে, হ্যাঁ, ইকোনমি যদি একটু ভালো হয়, সেগুলো আবার ঘুরে দাঁড়ানোর মতো সেই সক্ষমতা আছে। সেই সক্ষমতা এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ালে এই ব্যাংকগুলোতে যারা আমানত রেখেছে, যারা বিনিয়োগকারী আছে, তারা হয়তো একটা রেহাই পাবে, তারাও একটা রিলিফ পাবে, ব্রিদিং স্পেস পাবে। তো আমার মনে হয় সংস্কার যেগুলো আসলে একটা চলমান প্রক্রিয়া, আমাদের ইকোনমির যে এই টার্মোয়েলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের এই সংস্কার কার্যক্রমগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই যে বলছিলেন আপনি অর্থনীতি একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে বাজেট আসছে, সরকার 9 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে চায়, যেখানে 6 লাখ কোটি টাকা তার রাজস্ব আয়, তার চিন্তা ভাবনা তাই। কিন্তু আমরা যখনই ব্যবসায়ীদের সাথে কথা বলি বা বিভিন্ন খাত সংশ্লিষ্টদের সাথে কথা বলি, তখন দেখি যে ব্যবসা সংকুচিত হচ্ছে, পুঁজিবাজারও এর বাইরে না। সো পুঁজিবাজারে এবার কর ছাড় আসবে সেই আশা যদি আমরা করি, আবার অন্যদিকে আমরা কর আদায়ও বাড়াইতে চাই, মানে সবাই ছাড় চাচ্ছি, কিন্তু আসলে তাহলে আদায় হবে কই থেকে? মানে আপনি কি বুঝছেন যে যেই পরিমাণ আশা করছেন আপনারা পুঁজিবাজারে যে ধরনের সহযোগিতা পাওয়া, সেগুলোকে আশা করতে পারেন? মানে সেই অবস্থা কি রয়েছে কিনা? দেখেন, আমাদের যে বাজেটের লক্ষ্যমাত্রা থাকে, সেটা আসলে বছর শেষে আসতে হয়। যেটা আমরা আগেও বলেছি বা এখনো বলছি যে আমাদের যে করের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা বাড়ানোর জন্য এই নেটওয়ার্কটা বাড়ালে আমার মনে হয় যে, এবং একটা যদি সিস্টেম, এটা কর আদায়ের একটা সিস্টেম যদি আরো সহজ করা হয়, একটু কর বান্ধব করা যায়, তাহলে অনেকেই কিন্তু কর দিতে আগ্রহী হবে। এবং যেই টাকার কথা বলছেন, আমাদের সাইজ অফ দ্য ইকোনমি, সেই তুলনায় আমরা যেই টাকাটা টার্গেট করি, সেই টাকাটা আমরা কিন্তু আনতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের বাজেটের একটা অংশ আমাদের বৈদেশিক সাহায্য নির্ভর হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা সাহায্যটা নিতে যাই বা লোনটা নিতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের তাদের যে শর্ত, সেই শর্তগুলো আমাদের পালন করতে হয়। তো যেমন ধরেন যে আইএমএফ এর যে তৃতীয় কিস্তির টাকাটা, সেটা জুন মাসে পাওয়ার কথা, সেই টাকাটা আমাদেরকে আটকে দিচ্ছে। তারা যে জিনিসটা আমি যতটুকু পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, যে আমাদের যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল এবং যে সাবসিডি গুলো কমানোর কথা ছিল, সেগুলো আমরা তাদের কাঙ্ক্ষিত লেভেলে করতে পারি না, যে কারণে কমানো, মানে সেই টাকাটা ছাড় দিচ্ছে না বা একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু টাকাটা আমাদের দরকার, যেহেতু আমরা বলেছি যে $2 বিলিয়ন আমাদের এই এনার্জি ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট চাবে যে যতটুকু এই ক্যাশ ইনসেন্টিভ যে যে সেক্টরে দেওয়া আছে, কিছুটা রেশনাল করা। একেবারে যে এমএফ এর কথা বা দাতা সংস্থাদের কথা আমাদের শুনতে হবে অক্ষরে অক্ষরে, তা না। তাদের যেহেতু এটা রাজনৈতিক সরকার, তাদের কিছু রাজনৈতিক কমিটমেন্ট আছে জনগণের প্রতি। সো ওই জিনিসগুলো মাথায় রেখে একটা পলিসি তৈরি করা, যাতে করে একটা চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণের, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি। জি, আপনার কাছে আমি একদম মানে খুব ছোট্ট করে জানতে চাই, মানে আপনি কতটুকু আশাবাদী যে বাজেটে সরকার পুঁজিবাজারের জন্য কিছু ইনসেনটিভ দিতে পারবে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমাদের পুঁজিবাজারটা খুবই ছোট। আমাদের জিডিপি বা আমাদের যে মার্কেট ক্যাপ জিডিপি যে সাইজ অনুযায়ী আমাদের অনেক ছোট। তো এখানে আসলে প্রণোদনা লাগবে, এখানে কর ছাড় লাগবে, এখানে আরো সুযোগ সুবিধা লাগবে, যাতে করে বিনিয়োগকারীরা এবং যে কোম্পানিগুলো আসলে লিস্টেড হতে চায়, তারা যাতে সহজে আমাদের এই মার্কেটে আসতে পারে, এই মার্কেটটা আরো ভাইব্রেন্ট হয়, মার্কেটের গভীরতাটা আরো বাড়ে। সেই জন্য আমি মনে করি যে আসলে আমাদের মার্কেটটা তো আসলে গার্মেন্টস সেক্টরের মতো না যে এটা অনেক বড় হয়েছে, কিন্তু আমার টেক্সটাইল সেক্টরের মতো এটা বড় হয়েছে।
আমাদের এটা আসলে স্বাধীনতার পর থেকে এখনো আমাদের কাঙ্ক্ষিত লেভেলে যায় নাই। যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে এগিয়েছে বা তাদের যে মার্কেট ক্যাপ জিডিপি যে রেশিও আমরা দেখি সে অনুপাতে আমাদেরটা অনেক কম। তো একটা আপ টু অপটিমাম লেভেলে যাওয়ার আগ পর্যন্ত এখানে সাপোর্ট দিয়ে যেতে হবে এবং সরকারের উচিত হবে না এমন কোনো পদক্ষেপ নেওয়া বা যাতে করে এটার উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো আমি মনে করি যে বিদ্যমান যে কর ছাড়গুলো আছে সেগুলো বহাল থাকা উচিত, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে যে কোম্পানিগুলো যাতে লিস্টেড হতে পারে সেই ক্ষেত্রে আরো কোনো কর ছাড়ের ব্যবস্থা করা যায় কিনা সেই জিনিসগুলো মনোযোগ দেওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবুল হাসান আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে বিস্তারিত কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্টের লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল হাসান আহমেদের সঙ্গে। এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে।